হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ বা যে এসকেবিইউ যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটি তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 2 যেটা রয়েছে তার আজকে আলোচনার বিষয় রয়েছে পলিটিক্যাল সায়েন্সের। সেটা হলো যে ভারতের যে রাজ্যপাল, তো রাজ্যপালের ক্ষমতা এবং কি কি কার্যাবলী রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে অনলাইনে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইন কোর্সে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি তোমাদের জন্য, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি রাখা হয়েছে শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোর থেকে পিস্টিকল এডুকেশন বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের, তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং সেই অ্যাপ্লিকেশন থেকে আমাদের বিভিন্ন কোর্সগুলো সেগুলোকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যে ভারতের যে রাজ্যপাল রয়েছে, তো রাজ্যপালের কি কি ক্ষমতা রয়েছে এবং কি কি কাজ তিনি করে থাকেন। তো ভারতের রাজ্যের যে রাজ্যের শাসন বিভাগীয় প্রধান, ঠিক আছে, রাজ্যপাল হলো যে কোনো রাজ্যের রাজ্যপাল, সেই রাজ্যের শাসন বিভাগের প্রধান হিসেবে তাকে ধরা হয়। রাজ্যের শাসন কার্য তার নামে পরিচালিত হয়, ঠিক আছে, রাজ্যের শাসন কার্য রাজ্যপালের নামেই পরিচালনা করা হয়। বিভিন্ন বিষয়ে রাজ্যপালের ব্যাপক ক্ষমতা বর্তমান রয়েছে, ঠিক আছে, বিভিন্ন বিষয়ে, সমস্ত ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতাটা সেটা খুব বেশি। যেমন শাসন সংক্রান্ত ক্ষমতা, আইন সংক্রান্ত ক্ষমতা, অর্থ সংক্রান্ত, বিচার সংক্রান্ত এবং স্বেচ্ছাধীনও কিছু ক্ষমতা রয়েছে রাজ্যপালের কাছে। তো এই সমস্ত ক্ষমতা, যেটা রাজ্যপাল খুব ব্যাপক ক্ষমতার অধিকারী থাকেন তিনি। আচ্ছা, তো প্রথম যেটা হলো শাসন সংক্রান্ত ক্ষমতা। দেখো, সংবিধান অনুসারে রাজ্যের শাসন সম্পর্কিত সকল ক্ষমতা রাজ্যপালের ওপর ন্যস্ত থাকে, ঠিক আছে, রাজ্যের শাসন সম্পর্কিত যত ধরনের ক্ষমতা রয়েছে সমস্ত ক্ষমতাই কিন্তু রাজ্যপালের হাতে দেয়া হয়েছে। তিনি নিজেও বা অধীনস্থ কর্মচারীদের মাধ্যমে, তার অধীনে যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের মাধ্যমে বা নিজেও কি করবে, এই ক্ষমতাগুলোকে তিনি প্রয়োগ করতে পারেন, ঠিক আছে, তার ইচ্ছা যদি হয় সে নিজেও ক্ষমতাগুলোকে প্রয়োগ করতে পারে, এবং তা না হলে তার অধীনে যে সমস্ত কর্মচারীগুলো কাজ করে থাকে তাদের মাধ্যমেও তিনি এই যে শাসন সংক্রান্ত ক্ষমতাগুলো রয়েছে তিনি সেগুলোকে প্রয়োগ করতে পারে। আচ্ছা, রাজ্যপালকে সংবিধান অনুসারে ক্ষমতা প্রয়োগ করতে হয়, তো রাজ্যপাল কিন্তু এই ক্ষমতাগুলো তিনি নিজের ইচ্ছা মতো প্রয়োগ করতে পারবে না, সংবিধান অনুসারে, ঠিক আছে, তাকে এই ক্ষমতাগুলোকে প্রয়োগ করতে হবে। আচ্ছা, রাজ্যের শাসন কার্য পরিচালনার জন্য রাজ্যপালকে প্রয়োজনীয় নিয়ম পদ্ধতি প্রণয়ন করতে হয়। তো রাজ্যের তালিকাভুক্ত যে সকল বিষয়ে রয়েছে এই বিষয়ে তার শাসন সংক্রান্ত ক্ষমতা প্রযোজ্য। তারপরে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কিছু রাজ্য সরকারের যে আইনগুলো রয়েছে সেই আইনের উপর শাসন সংক্রান্ত ক্ষমতা প্রযুক্ত হতে থাকে, তবে এই সমস্ত বিষয়ে কেন্দ্রের শাসন ক্ষমতায় প্রাধান্য পায়, ঠিক আছে, কিছু কিছু শাসন সংক্রান্ত ক্ষমতা রাজ্যপাল সেখানে ভোগ করতে পারে, কিন্তু সর্বশেষে যে কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষমতাটা, এই শাসন সংক্রান্ত ক্ষমতাটাই কিন্তু লাস্টে ধরা হয় বা প্রাধান্য পায়। মন্ত্রিসভার সকল সিদ্ধান্ত এবং কার্যকলাপ সম্পর্কে রাজ্যপালকে অবহিত করতে হয়। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্ব রয়েছে, ঠিক আছে, তো মন্ত্রিসভার সকল সিদ্ধান্ত এবং কার্যকলাপ, মন্ত্রিসভায় যেই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয় এবং যেই সমস্ত কার্যকলাপগুলো করা হয় সমস্ত ব্যাপারে কিন্তু রাজ্যপালকে জানানো হয়, ঠিক আছে, বা তাকে জানাতে তারা বাধ্য। তো এই ব্যাপারে মুখ্যমন্ত্রীরও কিন্তু দায়িত্ব রয়েছে, ঠিক আছে, তো রাজ্যপালকে এই সমস্ত ব্যাপারে অবহিত করার জন্য।
রাজ্যপালের প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারে। যদি রাজ্যপালের প্রতিবেদনে যদি মনে হয় কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থার প্রয়োজন, তাহলে রাজ্যপালের প্রতিবেদনে বা তার সুপারিশে সেখানকার যে রাষ্ট্রপতি রয়েছে আমাদের ভারতের, তিনি কিন্তু ওই রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা কিন্তু ঘোষণা করতে পারেন। তো এটা ছিল শাসন সংক্রান্ত ক্ষমতা। তারপরে রয়েছে কি নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। এখানেও কিন্তু রাজ্যপাল কিছু কিছু বিশেষ ভূমিকা বা তার কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করেন। তো সবার প্রথমে রাজ্যপাল সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করেন, ঠিক আছে, এবং মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করার পরে তার পরামর্শ নিয়ে, ঠিক আছে, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী একসাথে পরামর্শ করে বাকি যতগুলো সদস্য রয়েছে সেই সদস্যগুলো তারা নির্বাচন করেন। তবে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করতে হবে। তো রাজ্যপাল এখানে তার ইচ্ছা মতো কিন্তু যে কাউকে মুখ্যমন্ত্রী পদে ঘোষণা করতে পারবে না বা তাকে সেই পদে নিতে পারবে না। এক্ষেত্রে শুধুমাত্র বিধানসভার যে ভোট এবং বিধানসভা ভোটে যেই দল সংখ্যাগরিষ্ঠতার সাথে জিতে, তো সেই দলের সদস্যকেই কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিযুক্ত করেন। তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তারপরে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনার যে সমস্ত সদস্যরা রয়েছে এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মচারী যারা রয়েছে তাদেরকে নির্বাচন করেন, ঠিক আছে, এবং তাদের নির্বাচন করেন বা নিযুক্ত করেন এবং রাজ্যপাল মন্ত্রীদের পদচ্যুত করতে পারেন। তো এই ক্ষমতাটাও কিন্তু রাজ্যপালের কাছে রয়েছে। আচ্ছা, তো পরবর্তী তার কি আছে, রাজ্যের হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ভারতের প্রত্যেকটা রাজ্যের যে হাইকোর্টের বিচারপতি রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা রাজ্যের যে হাইকোর্টের বিচারপতি রয়েছে সেই বিচারপতির সেই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি অপরিহার্যভাবে রাজ্যপালের সঙ্গে পরামর্শ করে থাকেন, ঠিক আছে। এখানে ক্ষেত্রে সেই বিচারপতিকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন, কিন্তু নিযুক্ত করার আগে রাষ্ট্রপতি কি করে, রাজ্যপালের সঙ্গে এই ব্যাপারে পরামর্শ গ্রহণ করেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে কি তপশিলীদের বিষয়ে কি কি ক্ষমতা রয়েছে। তো রাজ্যের তপশিলি উপজাতি, তপশিলি বর্ণ এবং অনুন্নত শ্রেণীর যারা সর্বাঙ্গীন উন্নতির ক্ষেত্রে রাজ্যপালের উপর বিশেষ দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। যেই সমস্ত তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ঠিক আছে, এবার প্রত্যেকের ক্ষেত্রে তাদের সর্বাঙ্গীন উন্নতির জন্য, সর্বাঙ্গীন সমস্ত ক্ষেত্রে তাদের সুবিধার জন্য বা তাদের উন্নতির জন্য রাজ্যপালের উপর বিশেষ কিন্তু দায়িত্ব দেয়া হয়েছে। এই উদ্দেশ্যে রাজ্যপালকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়ে থাকে। এই সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতি বছর প্রতিবেদন পাঠাতে হয়, ঠিক আছে। এক্ষেত্রে রাজ্য সরকার বা রাজ্যপালের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু প্রত্যেক বছরই প্রতিবেদন পেশ করানো হয়। তারপরে রয়েছে কি বিশ্ববিদ্যালয়ের আচার্য। দেখো, রাজ্যপাল হলেন সকল রাজ্যের বিশ্ববিদ্যালয়ের আচার্য। যেই রাজ্যের রাজ্যপাল সেই রাজ্যের যে বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে তাকে ধরা হয় বা বিবেচনা করা হয়। তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিযুক্ত করে থাকেন, ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য থাকে তাদের নিযুক্ত কিন্তু রাজ্যপালের দ্বারাই হয়ে থাকে বা রাজ্যপালই তাদেরকে নিযুক্ত করে থাকেন। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হলো আইন সংক্রান্ত ক্ষমতা। তো রাজ্যপালের আইন সংক্রান্ত কি কি ক্ষমতা ভোগ করে দেখো। রাজ্যপাল রাজ্যের আইনসভার অবিচ্ছেদ্য অংশ। রাজ্যপাল এবং একটি বা দুটি কক্ষ নিয়ে রাজ্যের আইনসভা গঠিত হয়ে থাকে। তারপরে কি রাজ্যপাল রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করতে এবং স্থগিত রাখতে পারেন, ঠিক আছে। রাজ্যপাল হলো কি রাজ্যের যে আইনসভা রয়েছে এই আইনসভার অধিবেশন তিনি আহ্বানও করতে পারেন বা এই আইনসভার অধিবেশন তিনি আটকেও রাখতে পারেন। প্রয়োজন বোধে তিনি নির্দিষ্ট কার্যকাল অতিক্রম হওয়ার আগে বিধানসভাকে ভেঙেও দিতে পারেন। এই ক্ষমতাটাও কিন্তু রাজ্যপালের হাতে রয়েছে।
আচ্ছা, রাজ্যপাল রাজ্য আইনসভায় ভাষণ দিতে পারেন অথবা বাণী প্রেরণ করতে পারেন। রাজ্যের আইনসভায় দুটি কক্ষ নিয়ে গঠিত হলে রাজ্যপাল হলো উচ্চকক্ষ বা বিধান পরিষদের সহিত ললিতকলা, বিজ্ঞান, সমাজসেবা, তারপরে সমবায় আন্দোলন প্রভৃতি বিষয়ে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে থেকে কয়েকজনকে সদস্যকে মনোনীত করতে পারেন। ঠিক আছে, এই সমস্ত বিষয় রয়েছে, বিজ্ঞান, তারপরে সমাজসেবা, ঠিক আছে, এই সমস্ত বিষয় থেকে তিনি সেখানকার কি সদস্যদেরকে তিনি মনোনীত করতে পারেন। এবার যে নিম্নকক্ষ রয়েছে বা বিধানসভা ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের উপযুক্ত সংখ্যক প্রতিনিধি নির্বাচিত না হয়ে থাকলে রাজ্যপাল একজন ওই সম্প্রদায়ের প্রতিনিধিকে মনোনীত করেন। ঠিক আছে, যে রয়েছে ইঙ্গ ভারতীয় যদি সম্প্রদায় থেকে নিম্ন সভায় যদি কেউ সেরকম সদস্য যদি নির্বাচিত না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে রাজ্যপাল একজন ওই সম্প্রদায়ের প্রতিনিধিকে তিনি তার ইচ্ছায় কিন্তু মনোনীত করতে পারবেন। এটা হচ্ছে নিম্ন কক্ষের ক্ষেত্রে। আচ্ছা, তো আইনসভার সদস্যদের যোগ্যতা বিচারে আইনসভার কোন সদস্যদের নির্বাচনের বৈধতা বা যোগ্যতা সম্পর্কে প্রশ্ন উঠলে নির্বাচন কমিশনের পরামর্শ অনুসারে রাজ্যপাল এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ঠিক আছে, তো রাজ্য আইনসভার সদস্যদের যোগ্যতা নিয়ে যদি কখনো প্রশ্ন উঠে, ঠিক আছে, তাহলে এই সমস্ত ব্যাপারে কি হয়, নির্বাচন কমিশনের পরামর্শ অনুসারে রাজ্যপাল কিন্তু সেই সমস্ত সদস্যদের এই সমস্ত বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তারপরে রয়েছে বিলে সম্মতি জ্ঞাপন। যে কোনো ধরনের বিলে সম্মতি জ্ঞাপনের জন্য রাজ্যপালেরকে ক্ষমতা দেয়া হয়েছে। তো রাজ্য আইনসভায় পাশ হওয়ার পর প্রত্যেক বিলকে রাজ্যপালের কাছে তার সম্মতির জন্য পাঠাতে হয়। প্রত্যেকটা বিল যেখানে রাজ্য আইনসভায় যখন পাশ হয় সেই বিলটা, এবং পাশ হওয়ার পরে কিন্তু সেটা রাজ্যপালের কাছে পাঠানো হয় তার সম্মতির জন্য। রাজ্যপালের কাছে বিল এলে তিনি বিলের সম্মতি দিতে পারেন, আবার সেই বিলের সম্মতি তিনি নাও দিতে পারেন। এছাড়াও তিনি রাষ্ট্রপতির বিবেচনার জন্য বিলটিকে তার কাছে ফেরত পাঠাতে পারেন। ঠিক আছে, তো কোনো বিল রাজ্য আইনসভায় পাশ হওয়ার পরে সেটা যদি রাজ্যপালের কাছে পাঠানো হয়, তাহলে সেই বিলে তিনি সম্মতি দিতেও পারেন, আবার তিনি সম্মতি নাও দিতে পারেন, অথবা সম্মতি না দিয়ে তিনি ওই বিলটাকে আবার রাষ্ট্রপতির কাছে কিন্তু ফেরত পাঠাতে পারেন। ঠিক আছে, অর্থ বিল ছাড়া অন্যান্য বিলকে তিনি পুনর্বিবেচনার জন্য রাজ্য আইনসভায় ফেরত পাঠাতে পারেন। শুধুমাত্র অর্থ বিল ছাড়া, মানে শুধু অর্থ বিল তিনি ফেরত পাঠাতে পারেন না, বাকি সমস্ত বিল তিনি পুনর্বিবেচনার জন্য কিন্তু আবার সেটাকে ফেরত পাঠাতে পারেন। তবে আইনসভা বিলটি দ্বিতীয়বার একইভাবে যদি গ্রহণ করলে রাজ্যপাল তাতে সম্মতি জ্ঞাপন করতে বাধ্য থাকেন। তো এই বিল, যখন কোনো বিল রাজ্যপাল বিলটাকে ফেরত পাঠিয়ে দেয় বিবেচনার জন্য, এবং সেই বিলটা যদি পরবর্তীতে আবার একইভাবে রাজ্যপালের কাছে যদি ফিরে আসে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যপাল ওই বিলে সম্মতি দিতে কিন্তু বাধ্য থাকেন। ঠিক আছে, আচ্ছা, এটা হলো বিল সংক্রান্ত যেই ক্ষমতাগুলো রয়েছে। তারপরে কি জরুরি আইন জারি করা। রাষ্ট্রপতির মতো রাজ্যপালও জরুরি আইন জারি করতে পারেন। ঠিক আছে, রাষ্ট্রপতির কাছে যেমন জরুরি আইন জারি করার ক্ষমতা রয়েছে, ঠিক একইভাবে প্রত্যেকটি রাজ্যের রাজ্যপালের কাছেও কিন্তু এই ক্ষমতাটা একইভাবে রয়েছে। রাজ্য আইনসভার অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে বিশেষ প্রয়োজনীয় রাজ্যপাল জরুরি আইন জারি করে থাকেন। ঠিক আছে, বিশেষ জরুরি আইন তিনি জারি করে থাকেন। তারপরে রয়েছে কি আইনসভার পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর, আইনসভার যখন পরবর্তী কোনো অধিবেশন শুরু হয় তার 6 সপ্তাহ পর্যন্ত সংশ্লিষ্ট আইন বলবৎ থাকতে পারে। তবে তার আগেই যদি আইনসভা জরুরি আইনটি গ্রহণ করে তাহলে তা আর বাতিল হয় না। ঠিক আছে, সেটাকে গ্রহণ করে নেওয়া হয়। আচ্ছা, তারপরে রয়েছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। প্রত্যেক আর্থিক বছর সম্পর্কে রাজ্যপালের বিশেষ দায়িত্ব রয়েছে। প্রত্যেক আর্থিক বছর যখন ঘোষণা করা হয় বা অর্থ বাজেট পেশ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু রাজ্যপালের অনেকগুলো দায়িত্ব রয়েছে। প্রত্যেক আর্থিক বছরের জন্য রাজ্য সরকারের আনুমানিক আয় ব্যয়ের একটি বিবরণী বা বাজেট বিধানসভায় পেশ করতে হয়।
সাধারণত রাজ্যপালের পক্ষে রাজ্যের অর্থমন্ত্রী এই দায়িত্ব সম্পাদন করে থাকেন। তো রাজ্যপালের ক্ষেত্রে সেই রাজ্যে যে অর্থমন্ত্রী রয়েছে তিনি হলো এই দায়িত্বটা কিন্তু পালন করে থাকে। সুপারিশ ছাড়া কোনো ব্যয় বরাদ্দের দাবি উপস্থাপন করা হয় না, ঠিক আছে, যে কোনো ধরনের ব্যয় বরাদ্দের দাবি সুপারিশ ছাড়া কিন্তু সেটাকে উপস্থাপন করানো যাবে না বা করা হয় না। রাজ্যপালের তার অনুমতি ছাড়া কোনো অর্থ বিল বিধানসভায় পেশ করা যায় না। রাজ্যপালের অনুমতি ছাড়া কোনো ধরনেরই অর্থ বিল কিন্তু সেখানে পেশ করা যাবে না, যেটা বলা হয়েছে 205 এবং 7 নং ধারা হিসেবে। রাজ্যপালের তত্ত্বাবধানে রাজ্যের জরুরি তহবিল থাকে, ঠিক আছে, রাজ্যপালের তত্ত্বাবধানে থাকে, এটা হচ্ছে একটা রাজ্যের জরুরি তহবিল। আকস্মিক কোনো ব্যয় নির্বাহের জন্য রাজ্য আইনসভার অনুমোদন সাপেক্ষে তিনি এই তহবিল থেকে অগ্রিম অর্থ মঞ্জুর করতে পারেন, ঠিক আছে। হঠাৎ যদি কোনো ধরনের অর্থের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই যে অগ্রিম তহবিল তো তারা তৈরি করে থাকে রাজ্যপালের অনুমোদনে, সেখান থেকে তারা অর্থগুলো ব্যবহার করতে পারে। বিচার সংক্রান্ত ক্ষমতা এরপরে রয়েছে। আচ্ছা, রাজ্যের হাইকোর্ট ছাড়া অন্যান্য অধস্তন সকল আদালতের বিচারপতিদের রাজ্যপাল নিযুক্ত করেন, ঠিক আছে। শুধুমাত্র হাইকোর্টের বিচারপতি ছাড়া বাকি সকল আদালতের যে বিচারপতি তাদেরকে কিন্তু রাজ্যপাল নিযুক্ত করে থাকেন। তো এদের নিয়োগ এবং পদোন্নতির ব্যাপারে তিনি উচ্চ আদালতের সঙ্গে পরামর্শ করে। তো উচ্চ আদালতের পরামর্শ সাপেক্ষেই কিন্তু বাকি আদালতের যে বিচারপতিদের নিয়োগ এবং তাদের পদোন্নতি তিনি করে থাকেন। রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত বিশেষ আইন অমান্যজনিত অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তিকে রাজ্যপাল ক্ষমা করতে পারেন কিংবা দণ্ডাদেশ লাঘব করতে পারেন, ঠিক আছে। এখানে কি রাজ্য সরকারের এখতিয়ারে যেই সমস্ত কোনো ব্যক্তি যদি আইন অমান্যজনিত কোনো অপরাধের জন্য তাকে যদি দণ্ডিত করা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির যে দণ্ডিত করা হয়ে থাকবে বা যেই তাকে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি তিনি মাফ করতে পারেন, ঠিক আছে। তাছাড়া তিনি দণ্ডাদেশ স্থগিত রাখতে পারেন বা এক প্রকার দ্বন্দ্বের পরিবর্তে অন্য প্রকার দ্বন্দ্বের ব্যবস্থাও তিনি করতে পারেন, ঠিক আছে। কোনো ব্যক্তির যেই দণ্ড তাকে দেওয়া হয় সেই দণ্ডটাকে তিনি আটকে রাখতে পারেন, ঠিক আছে। এবং এছাড়াও তিনি এক ধরনের শাস্তির পরিবর্তে অন্য ধরনের শাস্তিও কিন্তু তিনি প্রয়োগ করতে পারেন। তবে মৃত্যুদণ্ডাদেশের ক্ষেত্রে রাজ্যপাল দণ্ডাদেশ স্থগিত রাখতে পারলেও ক্ষমা প্রদত্ত করতে পারে না। কোনো ব্যক্তিকে যদি এই কোনো ব্যাপারে যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে এই মৃত্যুদণ্ডটা তিনি কিছুদিনের জন্য কিন্তু আটকে রাখতে পারেন, কিন্তু সেই আদেশটাকে তিনি পরিবর্তন করতে পারে না, ঠিক আছে। এই ক্ষেত্রে রাষ্ট্রপতির অন্যতম ক্ষমতা রয়েছে। তো এই ক্ষমতাটা রয়েছে শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হলো স্বেচ্ছাধীন ক্ষমতা। উপরিউক্ত ক্ষমতাগুলি প্রয়োগের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক শাসন প্রধান হিসেবে রাজ্যপাল রাজ্যের মন্ত্রিসভার পরামর্শ মেনে চলেন। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ক্ষমতার ব্যাপারে আমরা বললাম সমস্ত ক্ষেত্রে কিন্তু তিনি নিজের ইচ্ছায় সেই ক্ষমতাগুলোকে কিন্তু প্রয়োগ করতে পারেন না, তিনি মন্ত্রীদের পরামর্শ নিয়েই সেই ক্ষমতাগুলোকে প্রয়োগ করতে পারেন। কিন্তু এমন কিছু কিছু ক্ষমতা আছে রাজ্যপালের কাছে, সেটা হলো স্বেচ্ছাধীন, মানে সে তার ইচ্ছা হিসেবে তিনি ক্ষমতাগুলোকে প্রয়োগ করতে পারেন। যেমন সংবিধানের 163 নং ধারায় এই স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে কিন্তু বলা হয়ে থাকে যে রাজ্যপালের কি কি স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে সেটা 163 নং ধারায় বলা হয়েছে। তিনি স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে মন্ত্রিসভার পরামর্শ মেনে চলতে বাধ্য নন। এক্ষেত্রে তার নিজের ইচ্ছায় বা স্বেচ্ছাধীন যে সমস্ত ক্ষমতাগুলো রয়েছে এই ক্ষমতা প্রয়োগ করার জন্য কিন্তু তিনি কারোর সঙ্গে পরামর্শ নিতে বাধ্য নন। সংবিধান অনুসারে নিম্নলিখিত কয়েকটি ক্ষেত্রে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে, ঠিক আছে। তো সংবিধান অনুসারে কিন্তু এই ক্ষমতাগুলো তাকে দেয়া হয়েছে, এমন না যে সে তার নিজের ইচ্ছা মতো যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো স্বেচ্ছাধীন যে সমস্ত ক্ষমতাগুলো রয়েছে সেটাও কিন্তু সংবিধান দ্বারাই দেয়া হয়েছে। যেমন অসমের স্বশাসিত উপজাতি অঞ্চলে খনিজ সমূহের উপস্থিত বা কি বলয়টি সম্পর্কে জেলা পরিষদের সঙ্গে রাজ্য সরকারের কোনো যদি বিরোধ বাধে তখন
তার মীমাংসার ক্ষেত্রে অসমের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে অসমের রাজ্যের স্বেচ্ছাধীন ক্ষমতা তিনি তার ইচ্ছা মতো এই ব্যাপারে কিন্তু ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তারপরে কি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে অসমের উপজাতি এলাকার শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে অসমের যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে, এবং রাষ্ট্রপতি যদি কোনো রাজ্যের রাজ্যপালকে পার্শ্ববর্তী কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে শাসক হিসেবে যে নিযুক্ত করেন, রাষ্ট্রপতি যদি সেই রাজ্যের রাজ্যপালকে পার্শ্ববর্তী কোনো রাজ্যের শাসক হিসেবে যদি নির্বাচিত করে থাকেন, তাহলে তিনি ওই অঞ্চলের শাসন কার্য পরিচালনার ব্যাপারে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ঠিক আছে, এক রাজ্য থেকে যদি অন্য রাজ্যে তাকে তার শাসন কার্যের দায়িত্ব দেওয়া হয়, তাহলে কি হয়, ওই নতুন রাজ্যে গিয়ে রাজ্যপাল তিনি তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন, যেটা সংবিধানের 239-এর 2 নং ধারায় কিন্তু বলা হয়েছে। আচ্ছা, এরপরে গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্য দুটির কোনো অঞ্চলের উন্নয়নের জন্য রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্য দুটিতে রাজ্যপালকে বিশেষ দায়িত্ব দিতে পারেন। ঠিক আছে, শুধুমাত্র গুজরাট এবং মহারাষ্ট্র এই দুটি রাষ্ট্রের জন্য বা এই দুটি রাজ্যের জন্য উন্নয়নের ক্ষেত্রে, ঠিক আছে, রাষ্ট্রপতি সেই দুটির যে রাজ্যের রাজ্যপাল রয়েছে তাদেরকে বিশেষ ক্ষমতা বা দায়িত্ব দিতে পারেন। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন। ঠিক আছে, তো গুজরাট এবং মহারাষ্ট্র এই দুটি রাজ্যের রাজ্যপালদের যে বিশেষ ক্ষমতা দেওয়া হয় তাদের এই দুটি রাজ্যের উন্নতির জন্য, ঠিক আছে, রাষ্ট্রপতি দ্বারা তাদের এই ক্ষমতাটা দেওয়া হয়। তো এই ক্ষমতার ক্ষেত্রে রাজ্যপাল কিন্তু তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে থাকে। আচ্ছা, তারপরে কি নাগাল্যান্ড বিদ্রোহীদের কার্যকলাপ যতদিন থাকবে ততদিন ওই রাজ্যের রাজ্যপালের আইন শৃঙ্খলার ব্যাপারে বিশেষ ক্ষমতা থাকবে। মানে যতদিন পর্যন্ত নাগাল্যান্ড যে রাজ্যটা রয়েছে সেই নাগাল্যান্ডের যে বিদ্রোহীদের যতদিন কার্যকলাপ চলবে, ঠিক আছে, বিদ্রোহীদের কার্যকলাপ যতদিন পর্যন্ত নাগাল্যান্ডে চলবে ততদিন পর্যন্ত সেখানকার যে রাজ্যপাল সেই রাজ্যপালের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ক্ষমতা তাকে দেয়া হয়েছে। নাগাল্যান্ডের টেনসান জেলার আঞ্চলিক পরিষদ গঠনের ব্যাপারে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, টেনসান বলে একটা জায়গা বা জেলা রয়েছে, সেই ক্ষেত্রে রাজ্যপাল সেখানে কিন্তু তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করেন। সিকিমের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং জনগণের আর্থ সামাজিক উন্নয়নের জন্য সিকিমের রাজ্যপাল কিছু বিশেষ ক্ষমতাও ভোগ করে থাকেন। ঠিক আছে, এই ক্ষেত্রে সিকিমেরও যে রাজ্যপাল রয়েছে সেখানকার শান্তি এবং নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য তাকেও কিন্তু বিশেষ কিছু ক্ষমতা দেয়া হয়েছে, যেটা তিনি স্বেচ্ছাধীন ক্ষমতা হিসেবে সেখানে প্রয়োগ করে থাকেন। মণিপুরের পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য ওই সমস্ত পার্বত্য অঞ্চল থেকে নির্বাচিত বিধানসভা সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি একটি কমিটি গঠন করতে পারেন। এই ক্ষেত্রে রাজ্যপাল স্ববিবেচনা মতো কাজ করে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, সেই রাজ্যের যে রাজ্যপাল সে তার নিজের ইচ্ছা বা নিজের বিচার বুদ্ধি হিসেবে সেই রাজ্যের উন্নয়নের জন্য তিনি কাজ করে থাকেন। তো এই সমস্ত ক্ষেত্রে রাজ্যপালের কিন্তু নিজের স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে। আচ্ছা, এরপরে কি অন্যান্য ক্ষেত্রে স্ববিবেচনামূলক কি কি ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন? অন্যান্য ক্ষেত্র কি কি রয়েছে? তো অন্যান্য ক্ষেত্রের মধ্যে রয়েছে প্রথম, রাষ্ট্রপতি সম্মতির জন্য কোনো রাজ্য বিল আটকে রাখা। ঠিক আছে, কোনো রাজ্য যদি বিল আটকে রাখে রাষ্ট্রপতির সম্মতির জন্য, এক্ষেত্রে রাজ্যপাল সেখানে বিশেষ ক্ষমতা ভোগ করতে পারবে। তো কি, রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা সংক্রান্ত প্রতিবেদন বিধানসভা রাষ্ট্রপতিকে প্রদান করা, তারপরে বিধানসভা ভেঙে দেওয়া, মুখ্যমন্ত্রী নিয়োগ করা, মুখ্যমন্ত্রীদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে অপসারণ বা এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারণ করা, জরুরি আইন জারি করা এবং আইন জারি করার জন্য রাষ্ট্রপতির নির্দেশ গ্রহণ করা। যে কোনো বিষয়ে জরুরি আইন জারি করার জন্য রাজ্যপাল কি হয়, রাষ্ট্রপতির নির্দেশ গ্রহণ করার ক্ষেত্রে। তারপরে আইন এবং শাসন সংক্রান্ত যে যাবতীয় তথ্যাদি এবং প্রতিবেদনের পেশ করার ব্যাপারে মুখ্যমন্ত্রীকে নির্দেশ প্রদান দেওয়া এবং মুখ্যমন্ত্রীকে বিধানসভার অধিবেশনে আহ্বানের নোটিশ প্রদান করা, রাজ্যের প্রশাসন ব্যবস্থা সম্পর্কে রাষ্ট্রপতির কাছে পাক্ষিক প্রতিবেদন প্রেরণ করা
প্রভৃতি ক্ষেত্রে রাজ্যপালের কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা এখানে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি স্বেচ্ছাধীন ক্ষমতা সুনির্দিষ্ট নয়। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হয়েছে কি সুনির্দিষ্ট কোনো কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা নেই। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা পরিধি সুনির্দিষ্ট করে দেওয়া হয়নি। ঠিক আছে, সুনির্দিষ্ট কোনোই কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা তাদেরকে বলে দেওয়া হয়নি। কোনো একটি বিষয়ে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার অন্তর্ভুক্ত কিনা এই বিষয়ে প্রশ্ন দেখা দিলে রাজ্যপালের সিদ্ধান্তই হলো চূড়ান্ত হিসেবে ধরা হয়। কোনো একটা বিষয়ের ক্ষেত্রে, ঠিক আছে, বা কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্তকেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করে নেওয়া হয়। সংবিধানের এই ধারা অনুসারে কোনো বিষয়ে তাকে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে হবে কিনা সেই বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত, এবং কোন বিষয়ে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করা উচিত ছিল কিনা তার ভিত্তিতে তার কোনো কাজের বৈধতা সম্পর্কে প্রশ্ন তোলা যাবে না। মানে সে রাজ্যপাল তার ইচ্ছা মতো, মানে কোনো কাজের ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করা হবে বা হবে না, এবং কোনো একটা কাজের বৈধতা সম্পর্কেও কেউ রাজ্যপালকে কিন্তু প্রশ্ন করতে পারবে না। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপারে রাজ্যপালের কাছে কিন্তু একটা তার স্বেচ্ছাধীন ক্ষমতাগুলো রয়েছে। তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।